আমি আমার সাধ্যমতো থাকবো এবং সেখানে যদি আমার মৃত্যু হয় হবে, আমার যথেষ্ট বয়স হয়েছে, পুলিশি অত্যাচারে যদি মৃত্যু হয় হবে। তারা জোর করে গ্রেপ্তার করতে করে এবং সেখানে আমি একজন 65 বছর বয়স্ক বৃদ্ধ, আমি প্রথম থেকেই এই আন্দোলনে আছি। আমাকে ধরে জামা ধরে হাত ধরে টানতে থাকে ওই থানার হেয়াস্ট্রিট থানার ওসি এবং একজন তার এসআই। আমি তাদের বলি আমি শান্তভাবে যাচ্ছি, আমাকে টানা হেঁচড়া করছেন কেন? কিন্তু তারা সেসব কথা শোনেনি। শিক্ষকদের বেতনটা সুপ্রিম কোর্টের আদেশে চালু আছে, এখনো 31শে আগস্ট শেষ হয়ে যাবে। তো এই নিয়ে রাজ্যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন এই যে মোট যারা 19,000 মানে যারা আনটেন্টেড, যদিও কোর্টে বলা হয়েছিল নট স্পেসিফিক্যালি কাউন্ট টু বি টেন্টেড, কিন্তু এই রাজ্য সরকার আসবার, বর্তমান মন্ত্রিসভা আসবার পরই তারা কিন্তু এসএসসি যে শিক্ষকদের ক্ষেত্রে যে ওএমআর শিট সেটা প্রকাশ করতে দিয়েছে। 3 মাস হয়ে গেল, এই নিয়ে সরকারের কোনো চিন্তাভাবনা নেই। কিন্তু সেখানে সমস্ত অদ্ভুত ব্যাপার ঘটতে লাগলো। সেটা হচ্ছে যে প্রথমে মিছিল করা হলো, এবার মিছিল করবার পরে মিছিল যখন টরিনা ক্রসিংয়ে আসে তখন তারা বলে যে গান্ধী মূর্তির পাদদেশে আপনাদের যেতে দেওয়া যাবে না, আপনাদের এই এতে আসতে হবে, রানী রাসমণি এভিনিউতে আসতে হবে। এবারে রানী রাসমণিতে বসবার কিছুক্ষণ বাদে সন্ধ্যে 7টা নাগাদ তারা বলতে শুরু করেন যে না, এখানেও বসা যাবে না, এখানে বসা যাবে না। থানার ওপর দিতে শুরু করেন একজন পুলিশ অফিসার, তিনি হেয়ার স্ট্রিট থানার ওসি, তিনি সরকারের হয়ে বলছেন যে সরকার সবে এসছে সময় দিন। শিক্ষিকা তিনি কয়েক মাস আগে আত্মহত্যা করেছেন, মাসখানে লাগে, জানেন আপনারা। তো এই প্রাণের মূল্য কে দেবে? সংবিধানকে আমরা রক্ষা করছি, যারা সংবিধানের শপথ নিয়ে যারা বিধায়ক হন, মন্ত্রী হন, তারা দেখা যায় যে সংবিধান বিরোধী কাজ করছেন, চেয়ারে বসে ক্ষমতায় মদমত্ততায়। যারা এই 7 তারিখে আন্দোলনটা ডেকেছিল, যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী এবং অনশন মঞ্চে, তারা কিন্তু 7 তারিখের এই আন্দোলনটার জন্য সবাইকে ডাক দিয়েছিল এবং তার মধ্যে রামকৃষ্ণ মিশন, বিশ্ব হিন্দু পরিষদ বা অন্য ধর্মীয় সংগঠন, ফুরফুরা শরীফ, সবাইকেই ডাক দিয়েছিল। তারা রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত আছেন, তো তারা নিশ্চয়ই এই যে চাকরিহারাদের কান্না নিশ্চয়ই তাদের কানে পৌঁছচ্ছে। গতকাল থেকে একটা খবর আমরা শুনতে পাচ্ছি যে এসএসসির যে কাউন্সিলিং প্যানেল আছে সেখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কাউন্সিলিং প্যানেলটি বাতিল হয়েছে। 14ই আগস্ট হওয়ার কথা ছিল এবং তার পাশাপাশি আরো 12টি কাউন্সিলিং হওয়ার কথা। বিষয়টা নিয়ে কি বলতে চাইবেন? কাউন্সেলিং যেটা বন্ধ হয়েছে সেটা আমরা শুনলাম যে ওবিসির যে কোটা, সেই ওবিসির কোটার ব্যাপারে রাজ্য সরকার বিগত মন্ত্রিসভা যে মামলা করেছিল, সুপ্রিম কোর্টে নিয়ে গেছিল, সেটি রাজ্য সরকার বন্ধ করে দিয়ে যে হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে যে ওবিসির যে পুরনো সংরক্ষণ ছিল 10% সেটিকেই বহাল রাখতে হবে। তো সেই ভিত্তিতে তারা এটা শুরু করেছেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে বৃত্তিটা তারা দেখাচ্ছেন, সেখানে তো এই যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, পরীক্ষা হয়েছিল, সেগুলো তো ওই পুরনো কোটার ভিত্তিতেই হয়েছে। সুতরাং কি করে নতুন যে অর্ডার হয়েছে হাইকোর্টের এই কোটার ব্যাপারে, ওবিসি কোটার ব্যাপারে, সেটাকে কি করে এখানে কার্যকর করবে, এটা পরিষ্কার নয়, আইনের চোখে এটা পরিষ্কার নয়। এটা নিয়ে আবার নিশ্চয়ই মামলা মোকদ্দমা হবে, যারা কাউন্সেলিংয়ে ডাক পেয়েছেন বা যারা যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন 2025-এ। সুতরাং এটা আবার আরেকটা জটিলতা সৃষ্টি করবে বলেই মনে হয়। সেটা রাজ্য সরকার দেখুক কিভাবে তারা সমস্যার সমাধান করবে। আমি বিগত সরকার থেকে শুরু করে এই সরকারের 3 মাস অব্দিও একটা এসএসসি সেই বিতর্ক চলছেই। সেখানে দাঁড়িয়ে সব থেকে বড় বিতর্ক হচ্ছে যে 26,000 যোগ্য যারা শিক্ষক কর্মী ছিলেন, এসএসসি পরীক্ষার যে দুর্নীতি, এই 31শে আগস্ট হচ্ছে তাদের শেষ দিন। এরপর তাদের মনের মধ্যে অনেক ভয় কাজ করছে যে তারা তো আর বেতন পাবেন না, তাদের চাকরিও চলে যেতে পারে। এই নিয়ে রিসেন্ট আপনারা একটি আন্দোলনও করেছেন। কি ভাবছেন, কি মানে মানসিক ভাবনাটা এখন ঠিক কি পর্যায়ে? দেখুন, চাকরি তাদের ইতিমধ্যে শিক্ষাকর্মী যারা আছেন তারা তো 17 মাস ধরে বেতন পাচ্ছেন না, তারা কেউ দিনমজুরি করছেন, রাজমিস্ত্রি কাজ করছেন। শিক্ষকদের বেতনটা সুপ্রিম কোর্টের আদেশে চালু আছে, এখনো 31শে আগস্ট শেষ হয়ে যাবে। তো এই নিয়ে রাজ্যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন এই যে মোট যারা 19,000 মানে যারা আনটেন্টেড, যদিও কোর্টে বলা হয়েছিল নট স্পেসিফিক্যালি কাউন্ট টু বি টেন্টেড,
কিন্তু এই রাজ্য সরকার আসবার, বর্তমান মন্ত্রিসভা আসবার পরই তারা কিন্তু এসএসসি যে শিক্ষকদের ক্ষেত্রে যে ওএমআর শিট সেটা প্রকাশ করে দিয়েছে। এবং বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি বিরোধী দলনেতা হিসেবে থাকার সময় তিনি আন্দোলনকারীদের মাথায় হাত দিয়ে, সুমন বিশ্বাসের মাথায় হাত দিয়ে বলেছিলেন যে এইটা আমরা এলেই এই সমস্যার সমাধান করব, সুপ্রিম কোর্টে গিয়ে আমরা লিস্ট ফেলে দেবো যে এরা হচ্ছে আনটেন্টেড আর এরা হচ্ছে টেন্টেড, তখন এই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আশ্চর্য ব্যাপার, 3 মাস হয়ে গেল, এই নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। তারা গেছিলেন এসএসসির যারা এই 19,000-এর যারা প্রতিনিধি, তারা রাজ্যের যে শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সাথে দেখা করতে গেছিলেন, আমাকেও নিয়ে গেছিলেন। সেখানে তিনি খুব একটা ভদ্র ব্যবহার তো করেনি, উল্টে বলেন যে সরকার একই আছে, আগের সরকার যা বলেছিল সেটাই নাকি চল। অর্থাৎ আগের সরকার যে বেআইনিভাবে পরীক্ষা নিয়েছিল 2025-এ 2016-দের একসাথে, সম্পূর্ণ সেটা সুপ্রিম কোর্টের বিরোধী, সেটাই নাকি চল। তো সেদিন তারা প্রতিবাদ করেছিলেন যে না, এটা চলতে পারে না। 2016-র জন্য প্রথম কথা সুপ্রিম কোর্ট আলাদা পরীক্ষা নিতে বলেছিল, সেটা রাজ্য সরকার করেনি। আর এখন তো ওএমআর যখন প্রকাশিত হয়ে গেছে, আমি বলেছিলাম শিক্ষামন্ত্রীকে যে ওএমআর প্রকাশ করতে একটা ধাপ এগিয়ে যে সরকার, বাকি ধাপটা সুপ্রিম কোর্টে গিয়ে বলুক যে এরাই হচ্ছে যোগ্য। তখন শেষকালে কোনো যুক্তি না দিতে পেরে শিক্ষামন্ত্রী বলেন যে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে। তারা বারবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং অবশেষে গতই 7ই আগস্ট তারা মিছিল করতে বাধ্য হন। মুখ্যমন্ত্রী এবং লাগাতার গান্ধী মূর্তির সামনে লাগাতার অবস্থান করতে বাধ্য হন, এই কর্মসূচি তারা ঘোষণা করতে বাধ্য হন। কিন্তু সেখানে সমস্ত অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটতে লাগলো। সেটা হচ্ছে যে প্রথমে মিছিল করা হলো, এবার মিছিল করবার পরে মিছিল যখন টরিনা ক্রসিংয়ে আসে তখন তারা বলে যে গান্ধী মূর্তির পাদদেশে আপনাদের যেতে দেওয়া যাবে না, আপনাদের এই এতে আসতে হবে, রানী রাসমণি এভিনিউতে আসতে হবে। আর তখন বলা হয় যে রানী রাসমণি এভিনিউ মিলিটারির জায়গা, মিলিটারির তো পারমিশন নেই। তখন তারা গ্রেপ্তার করতে উদ্যত হয় ওখানে ডরিনা ক্রসিংয়ে। তখন স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নিয়ে যে আমরা চাই না কোনো রকম অশান্তি হোক, আমরা ঠিক আছে আপনাদের কথা মতো গিয়ে আমরা ওই এতেই বসছি, রানী রাসমণিতেই বসছি। এবারে রানী রাসমণিতে বসবার কিছুক্ষণ বাদে সন্ধ্যে 7টা নাগাদ তারা বলতে শুরু করেন যে না, এখানেও বসা যাবে না, এখানে বসা যাবে না। থানার ওপর জিততে শুরু করেন একজন পুলিশ অফিসার, তিনি হেয়ার স্ট্রিট থানার ওসি, তিনি সরকারের হয়ে বলছেন যে সরকার সবে এসছে, সময় দিতে হবে। তখন আমি তাকে বলি যে 27 দিন বাদে এদের সব চাকরি চলে যাবে, মাইনে বন্ধ হয়ে যাবে, যারা শিক্ষাকর্মী তারা 17 মাস ধরে বেতন পাচ্ছেন না, কি বলছেন আপনি? তখন বলেন যে আপনার সাথে আমি কথা বলবো। এরপরে তারা জোর করে গ্রেপ্তার করতে করে এবং সেখানে আমি একজন 65 বছর বয়স্ক বৃদ্ধ, আমি প্রথম থেকেই এই আন্দোলনে আছি। গত 24 সালে যে 22শে এপ্রিল যখন ওই ওই এসএসসি ভবন অভিযান হয়েছিল, সেখানেও আমাকে গ্রেপ্তার করেছিল। আবার এই দিনও নতুন সরকার আসবার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না, পুলিশ সেখানে গ্রেপ্তার করতে শুরু করে এবং আমার 65 বছর বয়স, আমাকে ধরে জামা ধরে হাত ধরে টানতে থাকে ওই থানার হেয়ার স্ট্রিট থানার ওসি এবং একজন তার এসআই। আমি তাদের বলি আমি শান্তভাবে যাচ্ছি, আমাকে টানা হেঁচড়া করছেন কেন? কিন্তু তারা সেসব কথা শোনেনি। তারা হরিপদ বল্লভ অধিকারী পায়ের নখ উপড়ে দিয়েছে, গলায় আঁচড় দিয়েছে। তো এখন এই আগের সরকারের সময় আমরা দেখেছি, আগের মন্ত্রিসভার সময় পঙ্কজ দত্ত একজন আইএএস রিটায়ার্ড অফিসার, তাকে পুলিশ থানায় নিয়ে গিয়ে অপমান করেছিল, তিনি পুলিশ সম্বন্ধে কিছু একটা মন্তব্য করেছি। তো তার জন্যে তাদের সাসপেন্ড করা হয়েছে, সেই পুলিশদের সেই কেস রিওপেন করা হয়েছে। তাহলে আমি তো পঙ্কজ দত্ত নই বা রিটায়ার্ড আইএএস নই, কিন্তু আমি একজন অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, পঞ্চায়েত আর রুরাল দপ্তরের P&RD দপ্তরের অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তা আমাকে কিন্তু সেই পুলিশই তারা আবার সেই একই ধরনের হেনস্থা করলো সেদিন, এবং তার কোনো প্রতিকার আমি কোথায় পাবো? অকারণে শান্তিপূর্ণভাবে যাদের চাকরি চলে যাচ্ছে তাদের উপরে আমি বলতে গেছিলাম। এবং এই ক্ষেত্রে কিছু কিছু রাজনৈতিক দল তারা ভালো ভূমিকা রেখেছেন, তারা এই ঘটনার নিন্দা করেছেন। কিন্তু খুবই আশ্চর্যের ব্যাপার যে সংগ্রামী যৌথ মঞ্চ তারা কিন্তু এই পুলিশি যে আক্রমণ, বর্বরচিত আক্রমণ, মহিলা শিক্ষিকাদের পুলিশ হাত ধরে টেনেছে, তাদের গ্রেপ্তার করারও চেষ্টা করছিল, যদিও কয়েকজন পুলিশ আমি শুনলাম তারা নাকি তখন বিরত হয়েছেন। তো যাই হোক, তো এটাকে নিন্দা করে কোনো বিবৃতি সংগ্রামী যৌথ মঞ্চ দেয়নি। আরেকটি রাজনৈতিক দল
তাদেরও একজন শিক্ষক এই আন্দোলনে ছিলেন প্রথম থেকে, এবং বিভিন্নভাবে তারা আমাকে হেনস্থা করেছেন, গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন যখন আগে চিফ সেক্রেটারির সাথে মিটিংয়ে যাচ্ছি, এই মিটিংয়ে যেতে যাওয়ার সময়। তারাও দেখলাম এই ঘটনার, এই পুলিশি বর্বরতার কোনো নিন্দা করেননি। এগুলো খুব আশ্চর্য লাগে যে এই এই বর্তমান মন্ত্রিসভার আমলে এই প্রথম শিক্ষকরা আবারও সেই গ্রেপ্তার হলে, সেই ধারাবাহিকতা চলছে। তো সুতরাং তারপরে দেখলাম যে বিবৃতি দেওয়া হচ্ছে যে না, ওটা নাকি সরকার আদালত যাবে এবং গিয়ে তাদের এক্সটেনশন চাইবে, তার কারণ তারা এটাকে শেষ করতে পারেনি, এই নিয়োগ প্রক্রিয়া শেষ করেনি। তো এই কথাটা যদি আগেই বলে দেওয়া হতো মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী, তাহলে এই যে একজন শিক্ষিকা তিনি কয়েক মাস আগে আত্মহত্যা করেছেন, মাসখানে লাগে, জানেন আপনারা, তো এই প্রাণের মূল্য কে দেবে? এই যে প্রাণটা চলে গেল অকারণে, তিনি যদি এইটা অ্যাসিওরেন্স পেতেন যে হ্যাঁ আমাদের এক্সটেনশন হতে পারে, হ্যাঁ এক্সটেনশন হবে, এই কথাটা বলতে এত দেরি হলো কিসের জন্য? এই প্রাণের মূল্য কে দেবে? তো সেই অবস্থাটা চলছেই। কিন্তু এই আন্দোলন তারা চালাবেনি, এবং আমি আমার সাধ্যমতো থাকবো, এবং সেখানে যদি আমার মৃত্যু হয় হবে, আমার যথেষ্ট বয়স হয়েছে, পুলিশি অত্যাচারে যদি মৃত্যু হয় হবে। কিন্তু এই তাদের 2016 প্যানেলকে যারা আছে, যারা চাকরি পেয়েছেন নিজেদের যোগ্যতায়, 19,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদের অবশ্যই চাকরিতে ফেরাতে হবে, কারণ এটা সংবিধানকে আমরা রক্ষা করছি। যারা সংবিধানের শপথ নিয়ে যারা বিধায়ক হন, মন্ত্রী হন, তারা দেখা যায় যে সংবিধান বিরোধী কাজ করছেন চেয়ারে বসে, ক্ষমতায় মদমত্ততায়। কিন্তু সংবিধান রক্ষা করেন সাধারণ মানুষ। আমি একজন সাধারণ মানুষ হিসেবে এইভাবে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী বিনা দোষে কারো চাকরি যেতে পারে না। তার মধ্যে আছে ওবিসি আছে, তার মধ্যে SC ST আছে, তার মধ্যে সাঁওতালরা আছেন বা মতুয়ারা আছেন, মুসলিম সম্প্রদায় আছে, তাদের সেই সংখ্যালঘু, তাদের কারণেই চাকরি যাওয়ার কথা নয় ভারতবর্ষের সংবিধান অনুযায়ী বিনা দোষে। তাহলে সেই চাকরি রক্ষার জন্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বলুক যে এই আমরা OMR প্রকাশ করেছি, এবং এই OMR-এর ভিত্তিতে যারা যোগ্য তাদের আমরা বেছে নিয়েছি, তাদের আপনারা 2016 সাল থেকে চাকরিতে বহাল রাখুন। এবং যারা টাকা চুরি মানে টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা টেন্টেড, তাদের থেকে তো সরকার টাকা ফেরত চেয়েছে, সেই টাকা এখনো তো সরকার পায়নি সরকার। তাহলে সেই যে শূন্য পদ আছে সেখানে যারা মামলা করেছিলেন, সেই মামলাকারী যাদের জন্য আজকে এই চাকরি বাতিল হয়েছে, সেই মামলাকারীদের সেখানে নিয়োগ করো, তাহলে এই সমস্যাটা মিটে যায়। এটা করতে দ্বিধার কি আছে? কেন এগিয়ে আসা? উল্টে পুলিশি আক্রমণ, এবং সেদিন পুলিশ মিলিটারি উভয় পক্ষে হাজির, ডবল ইঞ্জিন সরকারের দুজনেই হাজির ওই আটকানোর জন্যে ওই রানী রাসমণিকে। এগুলো সমাজের কাছে অত্যন্ত খারাপ বার্তা যাচ্ছে। দাদা, আমার শেষ প্রশ্ন থাকবে। আমরা গতকালই শুনতে পেরেছি যে SSC-তে নতুন কমিটি তৈরি করা হয়েছে, সেখানে রামকৃষ্ণ মিশনের 3 জন সন্ন্যাসী এবং একজন IIM প্রফেসর রয়েছেন। যে ধারাবাহিকতা রয়েছে SSC-র যে প্যানেল তৈরিতে, সেটা একটা নতুন দিক। এইটা একটা, এর আগে আমরা এরকম দেখিনি যে বিশেষ একটা কোনো ধর্মীয় মানুষদের আনাগোনা। তো এটাকে কিভাবে দেখছেন? যারা এই 7 তারিখে আন্দোলনটা ডেকেছিলে, যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী এবং অনশন মঞ্চে, তারা কিন্তু 7 তারিখের এই আন্দোলনটার জন্য সবাইকে ডাক দিয়েছিল, এবং তার মধ্যে রামকৃষ্ণ মিশন, বিশ্ব হিন্দু পরিষদ বা অন্য ধর্মীয় সংগঠন, ফুরফুরা শরীফ, সবাইকেই ডাক দিয়েছিলেন। তো এখন যারা নিযুক্ত হয়েছেন তারা রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত আছেন, তো তারা নিশ্চয়ই এই যে চাকরিহারাদের কান্না নিশ্চয়ই তাদের কানে পৌঁছচ্ছে, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। আশা করব তারা এই দায়িত্ব নিয়ে ওই 2016 সালে যারা নিজের বিনা দোষে যাদের চাকরি গেছে শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদের চাকরিতে যোগদানের দিন থেকেই তাদের চাকরি বজায় রাখবার জন্যে ব্যবস্থা করবে, এবং যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে, টেন্টেড বলে বিবেচিত হয়েছে, তাদের জায়গায় যারা যোগ্য যারা রয়েছে প্যানেলে, যাদের নাম আছে, যারা মামলা করেছিলেন এই অবিচারের বিরুদ্ধে, তাদের সেখানে নিয়োগ করবেন। তাহলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।